হাসিনার মামলার রায় কাল, কড়া নিরাপত্তা। এদিকে শেরপুর ২ আসনে জুলাই আন্দোলনে মুখ্যমণ্ডল হারানো খোকন এনসিপির প্রার্থী। প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন। অন্যদিকে রাজধানীতে ৩টি বাসে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার জন্য গত বৃহস্পতিবার এদিন ধার্য করে দিয়েছিলেন। ট্রাইব্যুনাল অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মফিতুল হক এনাল চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় শেখ হাসিনার রায় কী কবে, এটাই এখন প্রশ্ন সবার। তথ্য প্রমাণ ও সাক্ষী উপস্থাপনের মাধ্যমে সব অভিযোগই প্রমাণ করতে সক্ষম হয় কথা জানিয়ে এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে প্রত্যাশা প্রসিকিউশনের। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে আবেদন করেছি। আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষে থেকে আবেদন হচ্ছে সে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। অন্যদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আশা করেন তার ক্লায়েন্টের খালাস পাবেন। শেখ হাসিনা মামলার রায় কেন্দ্র করে বিশেষ নিরাপত্তার ছক এঁকেছেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো। আগাম তথ্যের দিকে থাকছে বিশেষ নজর। ফোর্সের সদস্যদের রাখা হচ্ছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। বাহিনীর শ্রেষ্ঠ কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে মাঠে নেমে দায়িত্ব পালন করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন ফোর্স সদর দপ্তরগুলো। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, অতি গুরুত্বপূর্ণ স্থাপনা, কেডিআইন প্রবেশপত্র ও সংবেদনশীল এলাকাগুলোতে নেওয়া হচ্ছে ৩ স্তরের নিরাপত্তা। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জনগণের জান আমল এবং রাষ্ট্রের সম্পদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে র্যাব। ১৩ নভেম্বরের মধ্যে ১৭ নভেম্বর ঘিরেও র্যাব সদস্যরা মাঠে থাকবে। বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে গুজব, উস্কানি এবং সংবদ্ধতার বার্তা। আজকে থেকেই কেপিআইএস সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হচ্ছে বিশেষ নিরাপত্তা টহল। পোশাকে এবং সাদা পোশাকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যরা মাঠে কাজ করছেন। আগাম তথ্যকে সর্বাধিক প্রাধান্য দিতে বলা হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে। ডিএমপির একটি সূত্রে বলছেন, গত ১৩ নভেম্বর কিছু এলাকায় ডিএমপি সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। এসব এলাকায় ফুটেজ সংগ্রহ করে বিশেষজ্ঞ চলছে। বিষয়টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই আন্দোলনে মুখ্যমণ্ডল গুরুত্বপূর্ণ আঘাত পাওয়া খোকন চক্র বর্মন শেরপুর ২ আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি হয়ে নির্বাচনে অংশ নেবেন। শুক্রবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে তার মনোনয়ন ঘোষণা করা হয়। ফেসবুক পোস্টের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়, শেরপুর ২ এর মধ্যে মনোনয়ন নিয়েছেন জুলাইয়ের আহত যোদ্ধা এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খোকন ভাই। খোকন পেশায় একজন গাড়ি চালক ছিলেন। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থাকার সামনে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে ভিডিও দেখা যায়, গুলিতে তার ঠোঁট, মাড়ি, নাক, মুখের অংশের মাংস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায় তিনি একজনের সহায়তা দাঁড়ান এবং নিজের মুঠোফোনে আঙ্গুলের ছাপ দিয়ে নখ খুলে বড় ভাই খোকন চন্দ্র বর্মনকে খবর দেন। খোকনের বাবা কিনা চন্দ্র বর্মন রাজধানীর একটি হাসপাতালের শাকসবজি, মাংস সরবরাহ করেন। মা রানী দাস বাসায় গৃহকর্মীর কাজ করেন। ছোট ভাই শুভ ৪র্থ শ্রেণীতে পড়েন। খোকন ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। ঘটনার সময় ২ ভাই একই কোম্পানিতে গাড়ি চালাতেন। খোকন থাকতেন যাত্রাবাড়িতে আর খোকা থাকতেন মহাখালী ৭তলা বস্তিতে পরিবারের সঙ্গে। বর্তমান খোকন মস্তকে ২য় ধাপের ফেস ডিসঅ্যাওয়াকশনের চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে দেশে ফিরে নির্বাচন কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। উল্লেখ্য, শেরপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ারিং ফাহিম চৌধুরী, জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এই লক্ষ্যে ভোটার নিবন্ধন অ্যাপ চালু করা হচ্ছে, যেখানে নিবন্ধন চূড়ান্ত করলেই ব্যালট পেপার চলে যাবে ভোটারদের কাছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশির কাছে ব্যালট পৌঁছানোর পর ভোট প্রদান শেষে সেটি রিটার্নিং কর্মকর্তার কাছ পর্যন্ত পৌঁছাতে সর্বনিম্ন ১৫ দিন থেকে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ইসি। এ কারণে বিদেশ যে ব্যালট
পাঠানো হবে সেখানে থাকবে নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দল ও জাতীয় নির্বাচনের জন্য ইসি নির্ধারিত প্রতীক। একই সাথে না ভোট যুক্ত থাকবে এই ব্যালটে। যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকেন, শুধু সেই সব আসনের ভোটাররাই এই না ভোট দিতে পারবেন। ইসির বিপরীতে সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, শুধু ইসির অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে। প্রার্থীর প্রতীক চূড়ান্ত হওয়ার পর অ্যাপ থেকে ভোটার তার আসনের প্রার্থী দেখে ভোট দিয়ে ব্যালট ফেরত নিতে পারবেন। বাংলাদেশে প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো থেকে শুরু করে প্রধান শেষে সেগুলো রিটার্নিং অফিসে পাঠানো পর্যন্ত পুরো দায়িত্ব থাকবে বাংলাদেশ ডাক বিভাগের হাতে। নির্বাচন কমিশন বলছেন, এক্ষেত্রে ভোটার প্রতি খরচ পড়বে মাত্র 700 টাকা করে। বিদেশে বসে ভোট দিতে অ্যাপে নিবন্ধনের জন্য প্রত্যেক ভোটারের লাগবে একটি করে আন্তর্জাতিক সিম কার্ড। একই সাথে অ্যাপে জিও লোকেশন চালু থাকার কারণে বাংলাদেশে বসে কোনোভাবে অ্যাপটি ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন ইসির প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অসীম আহমেদ খান। আগামী মঙ্গলবার এই অ্যাপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। প্রবাসী ভোটার বাদেও এবার পোস্টাল ব্যালট ভোট দিতে পারবেন ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারীজীবী ও দেশের 71টি কারাগারে বন্দী ও কয়েদি। তাদের জন্য আলাদা নিবন্ধন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন ইসি। প্রবাসী ভোটারদের অ্যাপে নিবন্ধন থেকে শুরু করে পুরো ভোটদান প্রক্রিয়া এবং করণীয় কি তা তুলে ধরা হচ্ছে প্রতিবেদনে। বাংলাদেশ বসে নিবন্ধনের সুযোগ নেই। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশির ভোটের সুযোগ নিয়ে এবং আগে বিভিন্ন সময় আলোচনা হলেও এবারে প্রথম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এক্ষেত্রে বিদেশে বসে ভোট দেওয়ার জন্য প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য প্রবাসীকে প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট ডিবি অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ খান জানান, প্রবাসী ভোটে ইসির সামনে দুটি অপশন ছিল, ওয়েব ও মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপে নিরাপত্তা নিশ্চিত করা যায়, যে কারণে নির্বাচন কমিশন অ্যাপের মাধ্যমে নিবন্ধন চালু করছেন। প্রার্থী চূড়ান্তের আগেই যাবে ব্যালট। প্রবাসীর ঠিকানা সহ যখন একজন ভোটার নিবন্ধন সম্পন্ন হবে, তিনি বাংলাদেশের যে আসনে ভোটার সেই আসনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারের তথ্য চলে যাবে। সে অনুযায়ী হবে পৃথক ভোটার তালিকা। ইসির ধারণা, প্রবাসী ভোটারদের নিবন্ধন শেষ হওয়ার চলমান থাকা অবশ্যই ঘোষণা হবে আগামী জাতীয় নির্বাচনের তফসিল। তখন প্রবাসী ভোটারদের অপেক্ষা করতে হবে ব্যালট পেপারের জন্য। সময় মতো না পৌঁছলে ভোট বাতিল। ব্যালট পেপার যে খামে পাঠানো হবে তার সাথে থাকবে একটি ঘোষণাপত্র। ব্যালট পেপার ভোট দেওয়ার পাশাপাশি এই ঘোষণাপত্রেও স্বাক্ষর করতে হবে ভোটারকে। সালিম আহমেদ খান বলেন, যে খামে ব্যালট পেপার থাকবে সে খামের বাইরে আলাদা একটি খামে থাকবে ঘোষণাপত্র। ভোটার যে নিজে ভোট দিতে সেটি উনি ঘোষণাপত্রে উল্লেখ করবেন এবং সেটি স্বাক্ষর করবেন। যদি কোনো ভোটার শুধু ভোট দিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাংলাদেশ পাঠান, সেক্ষেত্রে এই ভোটটি বাতিল ভোট হিসেবে গণ্য করবেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন বলছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটারদের মোট আয়োজনের ভোটার প্রতি ইসির খরচ পড়বে 700 টাকা। এক্ষেত্রে সঠিক সময়ে ব্যালট এসে পৌঁছানো কিংবা আগাম ব্যালট পাঠানোর পর নতুন কোনো প্রার্থী তালিকায় যুক্ত হওয়া কিংবা তালিকা থেকে বাদ পড়ার বিষয়টিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন নির্বাচন কমিশনার। রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে 3টি বাসে অগ্নিসংযোগে এবং ঢাকা বিভিন্ন স্থানে হাত বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকে রবিবার 16 নভেম্বর ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটলেও কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ ও ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার রাতে হাজিরাবাগ বেরিবাদ সরকারি কলেজের সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতে 11টা 55 খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে রাত 3:15টার দিকে হালকা পরিবহনের একটি বাসে এবং সাভারের রাজ ফুটবাড়িয়া বাস স্ট্যান্ডে ভোর 3:45টার দিকে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। তবে কারা এসব অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত করা হয়নি। এর আগে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিঝিলের মধুবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে, যেখানে একটি মোটরসাইকেলের আগুন ধরে গেলেও দ্রুততা নিয়ন্ত্রণে আনা হয়। একই রাতে আগারগাঁওয়ের এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি কার্যালয়ের সামনে রাত 8:20 হাত বোমার বিস্ফোরণ ঘটে। পরে রাত 10:30টার দিকে আগারগাঁও আইজিবি ভবনের সামনে মেট্রো রেলের স্টেশনের নিচে আরেকটি বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন পুলিশ। হাতিঝিল ও শাহবাগ থানা পুলিশ জানিয়েছেন, আগারগাঁওয়ের 2টি স্থানে বিস্ফোরণের ঘটনা কেউ আহত হননি।